গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লাসশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকে জিএস এর উপর থেকে 49 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু জিকে জিএস এর উপর থেকে 48টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে দেখবে প্লে লিস্টের লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, যেটার উপরে ক্লিক করলে তোমরা সরাসরি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর সেখান থেকে দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, অন্য দিনের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, এবং এর পাশাপাশি যারা রেগুলার বেসিসে ক্লাস দেখো, প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু অতি অবশ্যই কিছুদিন অন্তর অন্তর রিভিশন করবে, তাহলেই এক্সামের জন্য বেনিফিট পাবে। এবং তোমরা ধরেই নিতে পারো যে তোমাদের এক্সামের আগে প্রায় 80 থেকে 90টা ক্লাস আমরা কভার করে দেবো জিকে জিএস এর উপর থেকে। যদি প্রতিটা ক্লাস তোমরা পরপর করে যাও, তাহলে এখান থেকে এই ক্লাসগুলোর মধ্যে থেকে 70 থেকে 80% কোশ্চেন তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, হাক্কি পিক্কি উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো হাক্কি পিক্কি এই উপজাতিটা দেখতে পাওয়া যায় মূলত কর্ণাটক রাজ্যে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো উপজাতির প্রসঙ্গ অর্থাৎ ট্রাইবেলের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে দুটো কোশ্চেন রিলেট করো। একটা হলো 2011 যে জনগণনা হয়েছিল, যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাস অনুযায়ী, কারণ এরপরে এখনো কিন্তু কোনো জনগণনা হয়নি, সম্ভবত এই লোকসভা ভোটের পরে জনগণনা হতে পারে। তো 2011 সেন্সাস অনুযায়ী ভারতের সব থেকে বড় উপজাতি, ইন্ডিয়াস লার্জেস্ট ইন্ডিয়াস ইন্ডিয়াস লার্জেস্ট ট্রাইবাল ইন্ডিয়াস লার্জেস্ট ট্রাইবাল কোনটা? তো এটা কিন্তু বহুবার পড়িয়েছি, সেই উপজাতির নাম হলো ভিল উপজাতি। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয় যে 2011 জনগণনা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লার্জেস্ট ট্রাইবাল কোনটা? ওয়েস্ট বেঙ্গলস লার্জেস্ট ট্রাইবাল। তো পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি হলো সাঁওতাল উপজাতি। যদিও সাঁওতালরা কিন্তু ঝাড়খণ্ডেও আছে, ঝাড়খণ্ডের কিছু অংশে। তো পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি হবে সাঁওতাল। আর যদি দেয় টোটাল ভারতের সব থেকে বড় উপজাতি কি, সেটা হয়ে যাবে ভিল উপজাতি। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে 2011 সেন্সাস অনুযায়ী, 2011 জনগণনা অনুযায়ী হাইয়েস্ট ট্রাইবাল পপুলেশন ইন ইন্ডিয়া, হাইয়েস্ট tribal highest tribal population in India, এটা কোন রাজ্যে? এটা হয়ে যাবে মধ্যপ্রদেশ, এমপি। তো মধ্যপ্রদেশের সব থেকে বেশি উপজাতির সংখ্যা দেখতে পাওয়া যায় 2011 সেন্সাস অনুযায়ী। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে এক্সট্রা ফ্যাক্ট গুলো লেখানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এই প্রত্যেকটা এক্সট্রা ফ্যাক্টের পয়েন্ট থেকে কিন্তু কোনো না কোনো এক্সামে কোশ্চেন এসছে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আর এগুলো কিন্তু মূলত তোমরা যে পিডিএফটা ডাউনলোড করো, সেই পিডিএফ এর মধ্যে কিন্তু পাবে না। পিডিএফ এ শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেইগুলোই তোমরা ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে @the learningexpertsd, এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও। এবং যদি জয়েন না হতে পারো, তো এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রামের গ্রুপ কিন্তু দেওয়া আছে, সেই টেলিগ্রামের গ্রুপের লিঙ্কের ওপরে ক্লিক করো। ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ, আজকে যে ক্লাস দেখছো বা এর আগে যে ক্লাস হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আরেকটা কথা, যদি কোনো পয়েন্ট মিস্টেক হয়ে যায় তোমাদের এখানে নোট ডাউন করার ক্ষেত্রে, তো ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটেই থেকে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা আরো আরেকবার রিমাইন্ড করে দেখো, এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। চলে আসো পরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওষুধের যে ক্যাপসুল, এই ক্যাপসুল কি দিয়ে তৈরি হয়? তো ওষুধের ক্যাপসুল তৈরি হয় সেলুলোজ দ্বারা। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার।
চলে আসো পরের কোশ্চেনে, নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের বৃহত্তম নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর? তো ভারতের বৃহত্তম নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর এটা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অংশ। তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ধ্রুব সব থেকে বড়, সব থেকে বৃহত্তম নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে যেহেতু নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টরের প্রসঙ্গ এসছে, এখান থেকে রিলেট করাবো তোমাদের ভারতের কিছু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো কোশ্চেন এইভাবে দিয়ে যায় যে ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোনটা, অর্থাৎ ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোনটি? তো তার নাম হবে তারাপুর। তারাপুর কোথায় অবস্থিত? তারাপুর অবস্থিত মহারাষ্ট্র। কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। এই যে তারাপুর পাওয়ার প্ল্যান্ট, যেহেতু বললাম ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তো কবে এর এস্টাবলিশ হয়েছিল, কবে এর স্থাপন হয়েছিল সালটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে দিয়েছিল, মাথায় রাখবে। 1969 সালে তারাপুর পাওয়ার প্ল্যান্টের কিন্তু এস্টাবলিশ হয়। এবার বাকি যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো আছে এগুলো থেকে কোশ্চেন দেয় এইভাবে যে পাওয়ার প্ল্যান্টের নাম বলে দেয় এবং সেটা কোন রাজ্যে অবস্থিত। তো এবার এখান থেকে রিলেট করো, কাইগা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা কোন রাজ্যে অবস্থিত? কাইগা অবস্থিত কর্ণাটকে অবস্থিত কাইগা পাওয়ার প্ল্যান্ট। কোশ্চেন দেবে কাকরাপার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত গুজরাটে। কোশ্চেন দেবে কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত তামিলনাড়ুতে। কুদানকুলাম থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ভারতের সব থেকে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ ইন্ডিয়াস লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নাম কি? নাম হলো কুদানকুলাম। নাম কি বললাম? নাম হলো কুদানকুলাম। পরবর্তী পাওয়ার প্ল্যান্ট হলো কালপাক্কাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা কোথায় অবস্থিত? তো এটাও কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। তো কুদানকুলাম এবং কালপাক্কাম দুটোই তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। কোশ্চেন দেবে নারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? তো নারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অবস্থিত ইউপি, উত্তরপ্রদেশে। আরেকটা লাস্ট, সেটা হলো রাওয়াত ভাটা। এই কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে যে রাওয়াত ভাটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত রাজস্থানে অবস্থিত। এবার যেহেতু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রসঙ্গ এখানে আসলো, তো এখান থেকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের উপর থেকে কিছু ফ্যাক্ট আলোচনা করে দেব। তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারকে শর্টে বলা হয় BARC। বি ফর ভাবা, এ ফর অ্যাটমিক, আর ফর রিসার্চ, সি ফর হলো সেন্টার। তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার হলো ফুল ফর্মটা অবশ্যই মাথায় রাখবে, অনেক সময় শর্ট ফর্ম দিয়ে দেবে। এটার এস্টাবলিশ কবে হয়, এর ফরমেশন কবে হয়েছিল, ডেট না মনে রাখলে হবে, কিন্তু সালটা মনে রাখবে। ডেট হলো 3 জানুয়ারি 1954 সালে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের এস্টাবলিশ হয়। কে এর স্থাপনা করেন, ফাউন্ডার কে ছিলেন? তো ফাউন্ডার ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন এর ফাউন্ডার। কোশ্চেন দেবে এখান থেকে যে এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এর হেডকোয়ার্টার অবস্থিত ট্রম্বে অবস্থিত। ট্রম্বে কোথায়? ট্রম্বে মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। কোশ্চেন দেবে বর্তমানে এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর পদে কে নিযুক্ত আছেন? তো ডিরেক্টর পদে নিযুক্ত আছেন বিবেক বাসিন বর্তমানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর পদে নিযুক্ত আছেন। চলে আসো পরের কোশ্চেন। MS-DOS হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ডওয়্যার, সিস্টেম সফটওয়্যার না অপারেটিং সিস্টেম?
তো এমএস ডসের ফুল ফর্ম কি? এমএস ফর মাইক্রোসফট, মাইক্রোসফট ডস এর ফুল ফর্ম হলো ডি ফর ডিস্ক, ও ফর অপারেটিং, আর এস ফর হলো সিস্টেম। তাহলে ফুল নাম জানা থাকলে আশা করি অ্যান্সার বুঝতে পেরেছো কি হবে এটা। এটা হলো এক প্রকার অপারেটিং সিস্টেম, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই এমএস ডস আবিষ্কৃত হয়, মাইক্রোসফট এটাকে কিন্তু আবিষ্কার করে। তো এই মাইক্রোসফট আবিষ্কৃত জনপ্রিয় এই নন গ্রাফিক্যাল এটা কিন্তু অপারেটিং সিস্টেম। এছাড়া অন্যান্য যে সমস্ত অপারেটিং সিস্টেমগুলো আছে এদের নাম জানতে হবে। অপারেটিং সিস্টেমকে ওএস বলা হয়। তো অপারেটিং সিস্টেম আদার্স যে অপারেটিং সিস্টেম কি কি, একটা তো মাইক্রোসফট বলে দিলাম। এছাড়া আছে উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ। আমরা ম্যাক্সিমাম কম্পিউটারে যে অ্যাপ্লিকেশনগুলো চালাই দেখবে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11, এগুলো কি? এগুলো হলো মাইক্রোসফট উইন্ডোজ। এটা কিন্তু এক প্রকার অপারেটিং সিস্টেম। এছাড়া অ্যাপেলের যে ল্যাপটপ আছে বা অ্যাপেলের যে ফোনগুলো আছে, অ্যাপেলের ল্যাপটপগুলোর ক্ষেত্রে দেখবে তার অপারেটিং সিস্টেমকে বলা হয় ম্যাক, এই জন্যে একে বলা হয় ম্যাক বুক। আর অ্যাপেলের যে ফোনগুলো আছে তার যে অপারেটিং সিস্টেম তাকে বলা হয় iOS অপারেটিং সিস্টেম। এছাড়া আমরা যে সচরাচর যে ফোনগুলো ইউজ করি অ্যাপেল ছাড়া আদার্স যে অ্যান্ড্রয়েড ফোনগুলো, তো এতে যে অ্যান্ড্রয়েড এটা কি? এটা হলো এক প্রকার অপারেটিং সিস্টেম। এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা কার? এটা হলো গুগল কোম্পানির। তো গুগলের অপারেটিং সিস্টেম হলো কি? অ্যান্ড্রয়েড। এছাড়া আরেকটা অপারেটিং সিস্টেম আছে লিনাক্স হলো অপারেটিং সিস্টেম। আচ্ছা, এখানে মাইক্রোসফটের প্রসঙ্গ যেহেতু এসে, মাইক্রোসফট থেকে কিছু ফ্যাক্ট তোমাদের এখানে রিলেট করাবো। এখান থেকে তোমাদের কোশ্চেন দিয়েছিল মাইক্রোসফট থেকে সম্ভবত, আর তোমাদের এই পিএসসি ফুড এসআই যে এক্সামটা হয়েছে সেই এক্সামেই কোশ্চেন দিয়েছিল যে মাইক্রোসফটের ফাউন্ডারকে, এই কোশ্চেনটা তোমাদেরকে কিন্তু দিয়েছিল। তো যাই হোক, মাইক্রোসফটের ইস্টাবলিশ কবে হয়? মাইক্রোসফটের ইস্টাবলিশ হয় 1975 সালে। মাইক্রোসফটের ফাউন্ডারকে, মাইক্রোসফটের ফাউন্ডার হলেন বিল গেটস। মাইক্রোসফটের ফাউন্ডার হলেন বিল গেটস এবং আরেকজন ব্যক্তি, তার নাম কি? পল অ্যালান অ্যান্ড বিল গেটস হলেন মাইক্রোসফটের ফাউন্ডার। মাইক্রোসফটের বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? চেয়ারম্যান এবং সিইও দুটো পদেই কিন্তু একজন ব্যক্তি নিযুক্ত আছেন। তার নাম কি? তার নাম হলো সত্য নাডেলা। আর মাইক্রোসফটের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টারটা আমি এখানে ওপরে লিখে দিচ্ছি। মাইক্রোসফটের হেডকোয়ার্টার হলো আমেরিকার কোথায়? ওয়াশিংটন ডিসি। আমেরিকাতে মাইক্রোসফটের হেডকোয়ার্টার অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ভারতবর্ষে গ্রহণযোগ্য শব্দ দূষণ স্তরের মান কত? তো ভারতবর্ষে গ্রহণযোগ্য যে শব্দ দূষণ স্তরের মান সেটা হবে 40 থেকে 45 ডেসিবেল। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অনেক বইতে থাকবে দেখবে 40 থেকে 60 ডেসিবেল। তো যেটাই থাকুক না কেন এর মধ্যে, এর আশেপাশে, সেটাই কিন্তু তোমরা অ্যান্সার মার্কিং করবে। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রতিটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয় সিলেবাস ওয়াইজ। মাথায় রাখবে, প্রতিটা ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা তোমাদের সুবিধা মতো রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো দেখে নিতে পারবে। যারা ফার্স্ট টাইম ক্লাস দেখছো তাদেরকে একটা কথা বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। যদি ক্লাস ভালো লাগে তাহলে
নেক্সট যে ক্লাসগুলো আসতে চলেছে বা প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর কিন্তু করে নেবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমাদের এই প্রতিটা এক্সামের জন্য যে এক্সামের নামগুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আলাদা আলাদা ভাবে আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে তার রুটিন প্রোভাইড করা, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছুই কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের একদম জাস্ট নিচে লেফট সাইডে, তো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে, তাহলে তোমাদেরকে সেখান থেকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া আরেকটা কথা বলে রাখি, কেউ কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে না, কেউ নর্মাল কলও কিন্তু করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং প্রত্যেককেই কিন্তু আমাদের রিপ্লাই দেওয়া হয় 24 ঘন্টার মধ্যেই। এছাড়া আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেয়ে যাবে, ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এবং রিজনিং এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই ইউটিউব চ্যানেল থেকে। এর পাশাপাশি বাকি সমস্ত এক্সামের জন্য, মানে যে এক্সামের নামগুলো দেখলে সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের চলছে আমাদেরই নতুন চ্যানেল, যার নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেল তাই চ্যানেলের লিংক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে তোমরা নতুন চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে। এবং এর পাশাপাশি যদি তোমরা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকো তো এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো রেগুলার বেসিসে এই চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন বয়সের মধ্যে সাধারণত মেনোপজ ঘটে? তার আগে জানো যে মেনোপজ জিনিসটা কি। তো মেনোপজ হলো পিরিয়ড টোটালি বন্ধ হয়ে যাওয়া। পিরিয়ডস, মেয়েদের যে পিরিয়ডস হয় এই পিরিয়ডসটা টোটালি যখন বন্ধ হয়ে যায়, টোটালি যখন স্টপ হয়ে যায়, 12 মাসে যখন কোনো দিনই পিরিয়ডস হয় না, তারপর থেকে কিন্তু এই মেনোপজ নির্ণয় করা হয়। তো একজন মহিলার মাসিক চক্র শেষ হওয়াকেই মেনোপজ বলে, কারণ একজন মহিলা যখন মাসিক ছাড়াই 12 মাস চলে যায় তখনই কিন্তু মেনোপজ নির্ণয় করা হয়। এবং তার সাধারণ বয়স কত? তার সাধারণ বয়স হলো 45 বছর থেকে 60 বছরের মধ্যে এই জিনিসটা হয়ে থাকে। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, প্রডিউসার গ্যাস রাসায়নিকভাবে গঠিত হয়। প্রডিউসার গ্যাস এর মধ্যে কোনটা প্রডিউসার গ্যাসের সংকেত? তো প্রডিউসার গ্যাসের সংকেত হলো কার্বন মনোঅক্সাইডের সাথে নাইট্রোজেনের মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাসের সংকেত কি? তো ওয়াটার গ্যাসের সংকেত হলো কার্বন মনোঅক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হয় কি? বলা হয় ওয়াটার গ্যাস। পরের কোশ্চেনে আসো, নিম্নলিখিত কোন পদার্থটি পলিমারিক নয়? তো এর মধ্যে নাইলন পলিমারিক, সেলুলোজ পলিমারিক, এস্টার্স পলিমারিক, পলিমারিক নয় সেটা হবে গ্লুকোজ। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অনেক সময় কোশ্চেনে গ্লুকোজের সংকেত জানতে চাওয়া হয়, তো গ্লুকোজের সংকেত কি? আচ্ছা, কোশ্চেন দেয় গ্লুকোজ কি কি দ্বারা তৈরি? তো গ্লুকোজ তৈরি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা। সেই কারণে গ্লুকোজের সংকেত আমরা পড়ে এসেছি কি C6H12O6 হলো গ্লুকোজের সংকেত। এবার এখান থেকে তোমাদের রিলেট করাবো কিছু যে পলিমারিক এবং কৃত্রিমভাবে পলিমারিক এবং প্রাকৃতিকভাবে পলিমারিকের উদাহরণ। তো প্রাকৃতিক যে পলিমারিক গুলো, প্রাকৃতিক পলিমারিক, তো প্রাকৃতিক পলিমারিকের উদাহরণ কি কি? প্রাকৃতিক পলিমারিকের উদাহরণ হলো স্টার্চ, উদাহরণ হলো প্রোটিন, উদাহরণ হলো ডিএনএ, আরএনএ, রবার, এগুলো সব কিন্তু প্রাকৃতিক পলিমারিকের উদাহরণ। রবার, তারপর সিল্ক, পশম, সেলুলোজ, এগুলো সব হলো প্রাকৃতিক পলিমারিকের উদাহরণ।
আর যদি কোশ্চেন দেয় যে কৃত্রিম পলিমারিকের উদাহরণ কোনটা, তো কৃত্রিম পলিমারিক হলো নাইলন, নাইলন, তারপর টেফলন, এগুলো প্রত্যেকটাই হলো কি কৃত্রিম পলিমারিকের উদাহরণ। চলে আসো পরবর্তী কোশ্চেন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড সাধারণত কিসে ব্যবহার করা হয়? তো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এটা কিন্তু ব্যথা নাশক হিসাবে ব্যবহার করা হয়। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো অ্যাসপিরিনের প্রধান উপাদান হিসেবে এই অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড থাকে। এটা সাধারণত ব্যথা চিকিৎসা বা জ্বর বা প্রদাহ কমাতে ব্যবহার করা হয়, অর্থাৎ ব্যথা নাশক হিসাবে কিন্তু এটাকে ব্যবহার করা হয়। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে শিশুকে কোনো কারখানায় কাজ করতে নিষেধ করা হয়েছে? তো এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। তো কত নাম্বার ফান্ডামেন্টাল রাইটস? আর্টিকেল নাম্বার 24-এ কিন্তু এটা বলা হয়েছে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে শিশুকে কোনো কলকারখানায় কাজ করানো যাবে না কোনো শিশুর দ্বারা। তো বাকি আর্টিকেলগুলো এখান থেকে রিলেট করে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো আর্টিকেল নাম্বার 19। আর্টিকেল নাম্বার 19, আর্টিকেল নাম্বার 19। তো আর্টিকেল নাম্বার 19-এর মধ্যে 7টা পার্ট আগে ছিল, কিন্তু বর্তমানে একটা পার্ট নেই। তো কোনটা নেই সেটা বলবো। এখন টোটাল কটা পার্ট আছে আর্টিকেল 19-এর মধ্যে? কটা ভাগ আছে? 6টা ভাগ আছে। তো সেগুলো কি কি? তো ফার্স্ট হলো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ বাক স্বাধীনতার স্বাধীনতা। ফ্রিডম ফ্রিডম অফ ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতার স্বাধীনতা। সেকেন্ড হলো কি? সেকেন্ড হলো ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অর্থাৎ কোনো সভা করার স্বাধীনতা। তৃতীয় হলো ফ্রিডম অফ, মানে তৃতীয় বলতে কি 1, 2, 3 এর অর্থ হলো আর্টিকেল 19 নম্বর আর্টিকেলের 1 ক্লসে কি বলা আছে? বলা আছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। যদি কোশ্চেন দেয় 19 নম্বর আর্টিকেল, 19-এর 2 নম্বর আর্টিকেলে কি বলা আছে? বলা আছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি। 19-এর 3 নম্বর আর্টিকেলে কি বলা আছে? বলা আছে একটা এখানে গঠন করার, সংগঠন করার এক স্বাধীনতা, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। 4 নম্বরে বলা আছে, 4 নম্বর ক্লসে, 4 নম্বর ক্লসে বলা আছে ফ্রিডম অফ মুভমেন্ট, মানে এখানে ওখানে স্বতন্ত্র, এখানে ওখানে যাওয়ার কিন্তু স্বতন্ত্রতা। তো ফ্রিডম অফ মুভমেন্ট। 5 নম্বরে বলা আছে 19-এর 5 নম্বর ক্লসে যে ফ্রিডম অফ রেসিডেন্স, ফ্রিডম অফ রেসিডেন্স। 6 নম্বরে যেটা বলা আছে এটা কিন্তু এখন হটিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা ছিল কি ফ্রিডম অফ প্রপার্টি বা রাইট টু প্রপার্টি। এই রাইট টু প্রপার্টিকে বর্তমানে হটিয়ে দেওয়া হয়েছে। হটিয়ে দিয়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছে কোন রাইটস এর মধ্যে? এটাকে নিয়ে যাওয়া হয়েছে লিগ্যাল রাইটস এর মধ্যে, অর্থাৎ কানুনি অধিকারের মধ্যে। কত নাম্বার আর্টিকেলে নিয়ে যাওয়া হয়েছে? আর্টিকেল নাম্বার 300 এ নাম্বারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে রাইট টু প্রপার্টিকে। আর 19-এর 7 নম্বর ক্লাসে ছিল কি ফ্রিডম অফ প্রফেশন, ফ্রিডম অফ প্রফেশন, অর্থাৎ চাকরি করার স্বাধীনতা, মানে যে যার সে চাকরি করুক বা সে ব্যবসা করুক তার স্বাধীনতা। তো আর্টিকেল 19-এর মধ্যে কি কি বলা আছে মনে রাখা সব থেকে সহজ উপায় তোমাদের বলে দিয়েছিলাম যে বাক স্বাধীনতার অধিকার 1 নম্বরে বলা আছে। তো বাক স্বাধীনতার অধিকারের ফলে কি হয়? সভা গঠন হয়। এখন লোকসভার ইলেকশন চলছে, তোমরা দেখেছো যে বাক স্বাধীনতার অধিকার প্রত্যেকেরই আছে। কোনো পার্টি অপর পার্টিকে গালাগালি দিচ্ছে, অপর পার্টি আবার সেকেন্ড পার্টিকে গালাগালি দিচ্ছে, মনে করি এ পার্টি বি পার্টিকে গালাগালি দিচ্ছে, বি দিচ্ছে সি কে গালাগালি, সি দিচ্ছে এ কে গালাগালি। তো এটা কি বাক স্বাধীনতার অধিকার, এবং তারা কিন্তু সভা করছে, অর্থাৎ ফ্রিডম অফ অ্যাসেম্বলি। তাদের প্রত্যেকেরই সংগঠন আছে, অর্থাৎ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। তারা স্বাধীনভাবে ভারতের মধ্যে, ভারতের নাগরিকরা এখানে ওখানে যেতে পারে। তো ফ্রিডম অফ মুভমেন্ট, তাদের নির্দিষ্ট কিন্তু বাড়ি হতে পারে। তো ফ্রিডম অফ রেসিডেন্স, তারপরে ফ্রিডম অফ প্রপার্টি যেটা ছিল এটাকে হটিয়ে দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে থেকে, হটিয়ে নিয়ে যাওয়া হয়েছে লিগ্যাল রাইটস এর মধ্যে।
আর 7 নম্বরে ছিল ফ্রিডম অফ প্রফেশন, অর্থাৎ চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য, মানে ভোটে লড়ে যদি সে হেরে যায় তাহলে হেরে গেলে তার কি, তার কোনো ভ্যালু থাকে না, তাহলে তার হয় চাকরি বাকরি খুঁজতে হবে, নাহলে কোনো দোকান খুলতে হবে, নাহলে কোনো ব্যবসা বাণিজ্য করতে হবে। তো সেটাই আছে 19-এর 7 নম্বর ক্লাসে। তো কোন ক্লাসে কি আছে মনে রাখবে, ভোটের দ্বারা যে বাক স্বাধীনতার অধিকার আছে 1 নম্বরে। তারপরে তারা কি করবে, সভা গঠন করবে। তো সভা যখন করলো তখন তারা দেখবে যে অনেক সভাতে অনেক লোক রেসপন্স করছে, তাহলে তারা একটা সংগঠন করবে। সংগঠন করে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। তারপরে তারা কিন্তু সেই টাকা দিয়ে বাড়ি বানাবে। তারপরে ভোটে লড়ে দেখা গেল হেরে গেল, তখন কি করবে, হয় চাকরি বাকরি নাহলে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ তাদের প্রফেশনের দিকে খেয়াল রাখবে। এইভাবে মনে রাখবে 19-এর কোন ক্লাসে কি বলা আছে। এবার এখান থেকে দেখো আর্টিকেল 21-এ কি বলা আছে। তো আর্টিকেল 21 সম্ভবত এর আগের দিনের ক্লাসেও পড়িয়েছিলাম। আর্টিকেল 21-এ বলা আছে রাইট টু লাইফ and personal liberty, right to life and personal liberty। আর এখানে আর্টিকেল 21-এর প্রসঙ্গ যেহেতু এসে, আর্টিকেল 21-এর এতে কি বলা আছে এটাও জানতে হবে। আর্টিকেল 21-এর এতে বলা আছে রাইট টু এলিমেন্টারি এডুকেশন, রাইট টু এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা কিন্তু প্রত্যেকেরই কম্পালসারি হিসাবে দিতে হবে 6 থেকে 14 বছর বয়সী। এটাই কিন্তু বলা আছে এই আর্টিকেলে, 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের কিন্তু কম্পালসারি প্রাথমিক শিক্ষা প্রদান করতে হবে। আর্টিকেল 23-এ কি বলা আছে, আর্টিকেল 23-এ বলা আছে হিউম্যান ট্রাফিকিং করা যাবে না এবং জোর করে কিন্তু কোনো লেবারি করানো যাবে না, অর্থাৎ prohibition of traffic in human and forced labor তো এটা বলা আছে কত নম্বর আর্টিকেলে, আর্টিকেল নাম্বার 23-এ বলা আছে। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নয়। তো ভারতের সংবিধানে সংসদীয় সরকার আছে, স্বাধীন বিচার বিভাগ আছে, ফেডারেল সরকার আছে, নেই যেটা রাষ্ট্রপতি সরকার নেই। রাষ্ট্রপতি কি করে, রাষ্ট্রপতি কিন্তু আলটিমেট, ভারতের সব থেকে টপে বসে আছে কে, রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতির হাতে কিন্তু পুরো কোনো পাওয়ার নেই। রাষ্ট্রপতি সবসময় পার্লামেন্টের কথা অনুযায়ী বা প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী বা তাদের সঙ্গে পরামর্শ করে সে কিন্তু কাজ করবে। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, ভারতে মোট কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মেরে আসবে কোনটা, 3 বার হয়েছে, অ্যান্সার হয়ে যাবে ভুল। তোমাদেরকে এর আগে যে 48টা ক্লাস হয়েছে তার মধ্যে সম্ভবত 3 থেকে 4 বার এই ইমার্জেন্সির ওপরে কিন্তু আমি আলোচনা করেছি। আরো আরেকবার এখান থেকে আমি আলোচনা করছি। আমাদের ভারতের সংবিধানে ইমার্জেন্সির কথা যেটা বলা আছে, কত প্রকার ইমার্জেন্সির কথা বলা আছে, 3 প্রকার ইমার্জেন্সির কথা বলা আছে। 3 প্রকার কি কি, ন্যাশনাল ইমার্জেন্সি বলা আছে, এটাতে স্টেট ইমার্জেন্সি আর বলা আছে এতে আর্থিক জরুরি অবস্থা, অর্থাৎ ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা। তো এখান থেকে যে কোশ্চেন দেয় যে এইগুলো কোন আর্টিকেলে বলা আছে। তো ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা আছে আর্টিকেল নাম্বার 352-তে। 352 এর সাথে 4 যোগ করে দাও, 4 যোগ করলে কত হচ্ছে 356। তো 356-এ বলা আছে স্টেট ইমার্জেন্সির কথা। তোমরা শুনে থাকবে যে যখনই কোনো ঝামেলা হয়, অপোনেন্ট যে সরকার থাকে, মানে রুলিং যে সরকার, তার অপোনেন্ট সরকার সবসময় কিন্তু 356 ধারা জারি করতে বলে। তো সেটা কি, সেটা হলো স্টেট ইমার্জেন্সি। আর ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা আছে আর্টিকেল নাম্বার 360, মানে 56 সাথে আবারও 4 যোগ করে দাও, হয়ে যাচ্ছে 360। তো এইভাবে মনে রাখতে পারো 352-তে ন্যাশনাল ইমার্জেন্সি,
356-তে স্টেট ইমার্জেন্সি আর 360-এ বলা আছে ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা। এখনো পর্যন্ত ন্যাশনাল ইমার্জেন্সি কতবার হয়েছে? 3 বার ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছে। তো কোশ্চেনটা যদি দিত যে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছে কতবার, তো অ্যান্সার হয়ে যাবে 3 বার। কবে কবে লাগু হয়েছে, কোন সালে, এটাও কিন্তু এক্সামে দিয়েছে। তো লাগু হয়েছে সর্বপ্রথম 1962 সালে, তারপর লাগু হয়েছে 1971 সালে, তারপরে লাগু হয়েছে 1975 সালে। 1962 সালে কেন লাগু হয়েছে? ইন্ডিয়া এবং চায়না, চীনের মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল 1962-তে। 1971-এ কি হয়েছিল? ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর 1975-এ ইন্দিরা গান্ধী তার নিজের সুবিধার জন্য কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করেছিল। স্টেট ইমার্জেন্সি থেকে যে কোশ্চেনটা দেবে যে স্টেট ইমার্জেন্সি সর্বপ্রথম লাগু হয়, সর্বপ্রথম ইমপ্লিমেন্ট হয় কোন রাজ্যে? তো সর্বপ্রথম লাগু হয়েছিল পাঞ্জাব রাজ্যে স্টেট ইমার্জেন্সি সর্বপ্রথম লাগু হয়েছিল। আর কোশ্চেনটা যেটা তোমাদের এখানে ছিল যে আর্থিক জরুরি অবস্থা ফিনান্সিয়াল ইমার্জেন্সি এখনো পর্যন্ত কোনো দিন লাগু হয়নি। তো অ্যান্সার হয়ে যাবে 1-12-9, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। রাজ্যের রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নিযুক্ত হন? তো এখান থেকে যে 4টে আর্টিকেল বলা আছে, 4টে আর্টিকেল যদি আমি এখান থেকে রিলেট করাই যে এই আর্টিকেলগুলোতে কি বলা আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে রাজ্যের রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নিযুক্ত হন অর্থাৎ অ্যাপয়েন্ট হন। তো আর্টিকেল 153, আর্টিকেল 153-তে কি বলা আছে? বলা আছে একটি রাজ্য অথবা দুই বা ততোধিক রাজ্যে একজন কিন্তু গভর্নর থাকবে, একজন গভর্নর রাজ্যপাল থাকবে, বলা হয়েছে আর্টিকেল 153-তে। আর্টিকেল 154-তে বলা হয়েছে গভর্নরের এক্সিকিউটিভ পাওয়ারের কথা। এক্সিকিউটিভ পাওয়ার অফ গভর্নর বলা আছে কত নম্বর আর্টিকেলে? বলা আছে আর্টিকেল নাম্বার 154। আর্টিকেল 155-তে বলা আছে যে গভর্নরের অ্যাপয়েন্টের কথা, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর বলা আছে কিসে? 155 নম্বর আর্টিকেলে। তো এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, তো অপশন সি এর সঠিক অ্যান্সার। আর আর্টিকেল 156-তে বলা আছে গভর্নরের টার্ম কত, অর্থাৎ গভর্নরের মেয়াদকাল কত, সেটা বলা আছে 156-তে, অর্থাৎ টার্ম অফ অফিস অফ গভর্নর বলা আছে আর্টিকেল 156-এ। চলে আসো পরবর্তী কোশ্চেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে নতুন রুপির প্রতীক নির্বাচন করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নতুন রুপির সিম্বল তোমরা দেখবে, সিম্বলটা দেখো এইরকম ধরনের সিম্বল, এটা হলো ভারতের কারেন্সি রুপির সিম্বল। তো এই সিম্বলটা রুপির প্রতীক হিসেবে নির্বাচন করেছিল। এই যে সিম্বলটা, এটা কিন্তু আর ইংলিশ ক্যাপিটাল যেটা আর আছে, এই আর এবং দেবনাগরী এবং রোমান ক্যাপিটাল আর এর সংমিশ্রণ। এই এটা কি? দেবনাগরী ও রোমান ক্যাপিটাল আর এর সংমিশ্রণ হলো এই সিম্বলটা, রুপি সিম্বলটা। তো এই রুপি সিম্বলটা প্রতীক হিসেবে কবে কোন তারিখে নির্বাচন করা হয়েছিল? এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, এক্সাক্ট সাল মনে রাখতে হবে, 15 জুলাই 2010-এ। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো 15 জুলাই 2010 এই তারিখে ভারত সরকার দ্বারা কিন্তু এই রুপি সিম্বলটা গৃহীত হয়। এখান থেকে কোশ্চেন দেবে এই যে রুপি সিম্বল, এই রুপি সিম্বল কে ডিজাইন করেন? ডিজাইনড বাই, কোশ্চেন দিয়েছিল। তো এটা ডিজাইন করে, তার নাম কি? ডি উদয় কুমার এই রুপি সিম্বলের ডিজাইন করে। আচ্ছা, এখানে রুপির প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে আরো দুটো কোশ্চেন তোমাদের রিলেট করাবো যে 1 টাকার নোট
1 টাকার নোট এবং এর সাথে সমস্ত কয়েন, অল টাইপস অফ কয়েন, সমস্ত কয়েন, এটা কে ইস্যু করে? তো এটা ইস্যু করে ভারতের অর্থ মন্ত্রক, ভারতের অর্থ মন্ত্রক, ফাইন্যান্স মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কিন্তু 1 টাকার যে নোট, মানে 1 টাকার কাগজের নোটের কথা বলছি, আর সমস্ত টাইপের কয়েন, এটা প্রোভাইড করে কে? এটা প্রোভাইড করে কিন্তু ভারতের যে অর্থ মন্ত্রক আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আর 1 টাকার নোট বাদ দিয়ে বাকি সব নোট, 1 টাকার নোট, 1 টাকার নোট বাদ দিয়ে বাকি সমস্ত নোট, বাকি সমস্ত নোট, এটা কে জারি করে? এটা জারি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই জারি করে। এই কারণে 1 টাকার নোট বাদ দিয়ে বাকি সমস্ত নোটে দেখবে আরবিআই এর তৎকালীন যে গভর্নর আছে, সেই তৎকালীন গভর্নর কিন্তু গভর্নরের সাইন সেখানে তোমরা দেখতে পাবে। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দেয় যে এখনো পর্যন্ত ভারতে কতবার নোটবন্দি হয়েছে? তো ভারতে ডিমনিটাইজেশন, নোটবন্দি ইংলিশে বলা হয় ডিমনিটাইজেশন। তো এখনো পর্যন্ত কতবার ডিমনিটাইজেশন হয়েছে? 3 বার ডিমনিটাইজেশন হয়েছে। কোন কোন সালে হয়েছে? কোশ্চেন এইভাবে দেবে, এর মধ্যে কোন সালে ডিমনিটাইজেশন হয়নি? তো প্রথম ডিমনিটাইজেশন হয় 1946 সালে, তখন সম্ভবত 10,000 টাকার কারেন্সি ছিল, সেই 10,000 টাকার কারেন্সিটাকে স্টপ করে দেওয়া হয়েছিল। 1946-এর পরে হয় 1978 সালে, এবং রিসেন্ট যে ডিমনিটাইজেশনটা হয়েছে, তো সেটার ডেট সমেত মনে রাখবে 8 নভেম্বর 2016 তারিখে কিন্তু ডিমনিটাইজেশন হয়েছিল। এবং সেখানে কোন কোন কারেন্সি, 500 টাকার নোট আর 1000 টাকার নোটটাকে স্টপ করে দেওয়া হয়েছিল। এছাড়া এখান থেকে নোটের প্রসঙ্গ যেহেতু এসে, নোট থেকে আরো আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন তোমাদের রিলেট করাবো, যেখান থেকে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে এই 10 টাকা নোট, মানে এখন বর্তমান চলতি যে নোটগুলো আছে, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, আর 200-র পরে আছে 500, আর আছে 2000। 2000টা যদিও ধীরে ধীরে উঠে গেছে। তো এই নোটের পিছনে কি সিম্বল আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে, বিশেষ করে এসএসসির এক্সামের গুলোর ক্ষেত্রে দেখা গিয়েছে এখান থেকে কোশ্চেন দেয়। তো 10 টাকা নোটের পিছনে এখন কি কি কারেন্সি আছে? 10 টাকা আছে, 20 টাকা আছে, 20 টাকার পরে আছে 50 টাকার নোট, 50 টাকার নোটের পরে আছে 100 টাকার নোট, 100 টাকার নোটের পরে আছে 500, 500 টাকার নোট। আর বর্তমানে 2000 টাকা ব্যাংক কিন্তু তুলে নিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তো 2000 টাকার নোট, তো এই কারেন্সিগুলো বর্তমানে চালু আছে। তো এই কারেন্সিগুলোর পিছনে কিসের সিম্বল দেওয়া আছে? তো 10 টাকার নোটের পিছনে দেওয়া আছে সূর্য মন্দির, সান টেম্পল। সান টেম্পল কোথাকার সূর্য মন্দির? কোণার্ক। তো কোণার্কের সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির কোন স্টেটে অবস্থিত? ওড়িশা রাজ্যে অবস্থিত। 20 টাকার মুদ্রার, সরি, 20 টাকার নোটের পিছনে কিসের সিম্বল আছে? আছে ইলোরা কেভস। আছে কার? ইলোরা কেভস। ইলোরা কেভস কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। তো এখানে এমএইচ লিখলাম শর্ট ফর্মে। 50 টাকার নোটের পিছনে কিসের ছবি আছে? আছে হাম্পি, হাম্পির ছবি। তো হাম্পি কোথায় অবস্থিত? হাম্পি অবস্থিত কর্ণাটকে। তো কর্ণাটকে হাম্পির ছবি আছে 50 টাকার নোটের পিছনে। 100 টাকার নোটের পিছনে আছে রানী কি ভাব। রানী কি রানী কি ভাব। রানী কি ভাব কোন স্টেটে আছে? গুজরাট। গুজরাটে আছে। তো গুজরাটে রানী কি ভাবের ছবি আছে 100 টাকা নোটের পিছনে। 500 টাকা নোটের পিছনে আছে কার ছবি? রেড ফোর্ট। রেড ফোর্টের ছবি আছে 500 টাকা নোটের পিছনে। রেড ফোর্ট কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। আর 2000 টাকার নোটের পিছনে ছিল কি? মঙ্গলযান, মঙ্গলযানের ছবি। তো কোন নোটের পিছনে কি ছবি, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এবং দরকার পড়লে তোমরা নোটের পিছনেও কিন্তু রিচেক করে নেবে। চলে আসো পরের কোশ্চেন। তাহলে একটা জিনিস কি হবে, মানে মনে রাখতে কিন্তু অনেকটা সুবিধা হবে। পরবর্তী কোশ্চেন দেখো, আবিদ হোসেন কমিটির কিসের সঙ্গে সম্পর্কিত? তো আবিদ হোসেন কমিটি
এটা ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত 6টা গুরুত্বপূর্ণ কমিটি সভাপতিত্ব করেন, যথা রপ্তানি আর বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের জন্য CSIR এর পর্যালোচনা কমিটি, আর ভারত সরকারের টেক্সটাইল নীতি, পুঁজিবাদ উন্নয়ন, ক্ষুদ্র শিল্প, এর সাথে কিন্তু এই আবিদ হোসেনের কমিটির সম্পর্ক আছে। তো অ্যান্সার হয়ে যাবে ক্ষুদ্র শিল্প সংস্কার, অপশন সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, ফেমা। ফেমার ফুল ফর্ম কি? কোশ্চেনটা কিন্তু অলরেডি এর আগে পড়ানো হয়েছে। ফেমার ফুল ফর্ম হলো F ফর ফরেন, E ফর এক্সচেঞ্জ, M ফর ম্যানেজমেন্ট, A ফর অ্যাক্ট। তো ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ফেমার কাজ কি? ফেমার কাজ হলো, ফেমা একটা আইন যা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইনকে একত্রিত করে এবং সংশোধন করে। এই ফেমা অ্যাক্ট কবে লাগু হয়েছিল, কবে আনা হয়েছিল? 1999 সালে। এর উদ্দেশ্য হলো বহিরাগত বাণিজ্য এবং অর্থ প্রদান সহজতর করা, এছাড়া ভারতের বৈদেশিক মুদ্রা বাজারের বিকাশও কিন্তু বজায় রাখা হলো ফেমার উদ্দেশ্য। চলে আসো পরের কোশ্চেন, হিন্দি ছবি কাই পো চে চেতন ভগতের কোন বইয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? তো কাই পো চে 3 মিস্টেকস অফ মাই লাইফ, 3 মিস্টেকস অফ মাই লাইফ, এই বইয়ের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে, চেতন ভগতের লেখা বই, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। চেতন ভগতের লেখা অন্যান্য যে বই যেগুলো এক্সামে দিয়েছে কোশ্চেন, 2 স্টেটস, এর ওপরেও কিন্তু মুভি হয়ে গেছে আছে। আর অন্য বই হলো হাফ গার্লফ্রেন্ড, তো হাফ গার্লফ্রেন্ডের ওপরেও কিন্তু তোমরা মুভি দেখেছো, এই নামেই কিন্তু মুভি আছে। এছাড়া আরো দুটো বই মাথায় রাখবে, একটা হলো 400 ডেজ, আর একটা হলো অন অ্যারেঞ্জড মার্ডার, অন অ্যারেঞ্জড মার্ডার, অন অ্যারেঞ্জড মার্ডার। চলে আসো পরবর্তী কোশ্চেনে, 20th এশিয়ান ইন্ডিয়া সামিট অ্যান্ড 18 এশিয়া সামিট অংশগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী সাম্প্রতি কোন দেশে সফর করলেন? তো এই দুটো কোথায় আয়োজন হয়েছে এটা জানলেই অ্যান্সার করতে পারবে। তো এর জন্য প্রধানমন্ত্রী সফর করেছেন ইন্দোনেশিয়ার, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে, মিশন ইন্টেন্সিফাইড ইন্দ্রধনুষ 5.0, এইটুকু মাথায় রাখবে। ইন্দ্রধনুষ 5.0 এটা রিসেন্টলি 2023-এ চালু করা হয়েছে। কোথায় চালু করা হয়েছে? পাঞ্জাব রাজ্যে, অপশন এ এর সঠিক অ্যান্সার। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সম্প্রতি সেফটি ইনোভেশন অ্যাওয়ার্ড 2023 জিতলো কোন কোম্পানি? তো 2023-এ সেফটি ইনোভেশন অ্যাওয়ার্ড জিতেছে রাইটস লিমিটেড, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে আশা করি এই যে 20টা কোশ্চেন রাখা ছিল প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের সেই ডাউট পরবর্তী ক্লাসে হোক বা কোনো ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে হোক সেখানে কিন্তু তোমাদের ক্লিয়ার করা হবে ডাউটটাকে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম দেখা গিয়েছে ক্লাসটাকে লাইক করো না, তো ক্লাসটাকে অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে, এবং ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।